সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বেঁধে দেওয়ার সময় পার হলেও পদত্যাগ করেননি প্রভিসি, 7 কলেজের অধিভুক্তি বাতিল। শ্রমিক নেতার মুক্তির দাবিতে খুলনায় ধর্মঘট, 16 জেলায় তেল উত্তোলন ও পরিবহন বন্ধ। সোনারগাঁওয়ে চলছে মাসব্যাপী লোকজ ও কারুশিল্প মেলা, আকর্ষণীয় পণ্যের সমাহার। বিকাল 4টার মধ্যে পদত্যাগের দাবি জানানো হলেও এখনও পদত্যাগ করেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ। ঢাবি প্রশাসনকে ক্ষমা প্রার্থনা এবং প্রভিসির পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবি জানিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে 24 ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। আগামী 4 ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। যদি না নেয় 4 ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, 7 কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ঢাকা কলেজের সামনে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মেহেদি, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। 4টার পর তো শিক্ষার্থীদের একটি ব্রিফিং করার কথা ছিল, সে বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? তারা কখন নাগাদ ব্রিফিংটি করছেন? দোলা, এই মুহূর্তে ঢাকা কলেজের ঠিক প্রধান যে গেটের সামনে রয়েছে এবং এখানে পরিস্থিতি এখনও আমরা স্বাভাবিকই দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে যে ব্রিফিং করার কথা ছিল সেটার ব্রিফিংটি এখনও করা হয়নি। তবে এখনও এখানে আমরা বিভিন্ন গণমাধ্যম কর্মীদেরকে অবস্থান করতে দেখছি। আপনাকে যদি আমার পেছনের চিত্রটি একটু দেখাই তাহলেই বুঝতে পারবেন যে আসলে এখানে তাদের এই বিকাল 4টার পরে যে সংবাদ সম্মেলন করার কথা ছিল এটার প্রস্তুতি কিন্তু এখনও রয়েছে এবং দেখতেই পাচ্ছেন এখানে গণমাধ্যম কর্মী সহ শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছে। তবে এখন পর্যন্ত এই উপাচার্যর যে পদত্যাগের বিষয় সেই বিষয় নিয়ে ব্রিফিংয়ের কোনো আয়োজন আমরা দেখতে পাচ্ছি না। এবং দোলা, একটু আগে যেমনটি বললেন যে আজকে কিন্তু এই 7 কলেজের অধিভুক্ত বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যেন নতুন করে কোনো শিক্ষার্থী ভর্তি না নেওয়া হয় সেই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 29 ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছিল এবং সেই কমিটির মাধ্যমে আসলে 24-25 শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা করার জন্য সবাই আসলে সুপারিশ করা হয় এবং যারা এখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে তাদের কিন্তু দায়িত্বশীলের সাথে আসলে এই পর্ব শেষ করার জন্য সবাই সিদ্ধান্ত জানানো হয়েছে এবং যেটি বলছিলেন যে 4টার মধ্যে উপাচার্যের যে পদত্যাগ করার দাবি তুলেছিল 7 কলেজের শিক্ষার্থীরা, তো সেই অনুযায়ী কিন্তু এখনও আমরা আসলে স্বাভাবিকই দেখছি সব কিছু এবং তাদের যে সংবাদ সম্মেলন করার বিষয় সেই সংবাদ সম্মেলন করলেই আসলে আমরা জানতে পারবো এবং আপনাকেও এবং আপনার মাধ্যমে দর্শকদেরকেও জানাতে পারবো যে আসলে এই সহ উপাচার্যের যে আপনার পদত্যাগের বিষয়টি, এই পদত্যাগ যদি উনি না করে তবে শিক্ষার্থীরা আবার তাদের কোনো নতুন দাবি নিয়ে আন্দোলন করবে কিনা এই বিষয়ে আমরা পরবর্তীতে জানাতে পারবো। দোলা, এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি হাসান। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে রোববার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এর আগে 2022 সালের 6 জুলাই আদালতে মামলাটি করেন সাভারের বোট ক্লাবের পরিচালক নাসিরউদ্দিন মাহমুদ। জামিন পাওয়ার পর পরিমণি জানান তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। মামলায় তিনি ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন। দুঃসময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা। আমি ব্লেসড, আসলে এত ভালোবাসা আমি পেয়েছি। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপরে শ্রদ্ধাশীল। আপনি যদি চোখ না করেন, আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি
বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। ভোটের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সংযুক্ত করা গেলে আস্থা বাড়বে, এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নীলফামারীতে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা ইসির হাতে নেই বলেও উল্লেখ করেন তিনি। এই নির্বাচন কমিশনার আরও বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী স্বল্প সংস্কার শেষে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার মধ্যে সশস্ত্র বাহিনীকেও সংযুক্ত করার আমরা অপেক্ষা করি, দেখি এটা সংযুক্ত হয় কিনা, হলে পারে একটা ভ্যালু অ্যাড হবে বলে আমরা আশা করি। পাশাপাশি আমরাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমন রেকমেন্ড করেছি যে বিএনসিসিকেও এটার সাথে সংযুক্ত করা। আমি বিশ্বাস করি এইবারে আস্থাহীনতার জায়গাটা থাকবে না, নিরাপত্তা ইয়েস, এটা একটি এলাকাভিত্তিক সংবেদনশীলতার উপর নির্ভরশীল, যে কারণে বিভিন্ন এলাকাকে বিভিন্নভাবে গ্রেড করা হয়ে থাকে, সেভাবে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আমি নিশ্চিত যেসব জায়গাতে এই ধরনের সংবেদনশীলতা থাকবে রাজনৈতিক এলবো স্পেসিংয়ের, সেখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘটে বন্ধ আছে 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ পরিবহন। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে এই ধর্মঘট চলছে। সকাল 8টায় খালিশপুরের বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নেন শ্রমিকরা। পরে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে শ্রমিকরা ধর্মঘট শুরু করেন। এর ফলে খুলনা বিভাগের 10 ও বৃহত্তর ফরিদপুরের 6 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ আছে। শ্রমিক নেতা আলী আজিমকে মুক্তি না দেয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা। খালিশপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় রোববার খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলী আজিমকে গ্রেপ্তার করে। খুলনা থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। ইয়াসিন, সমস্যার সমাধানে বৈঠক হওয়ার কথা, সেটি কি শুরু হয়েছে কিনা সবশেষ পরিস্থিতি জানাবেন? ট্যাঙ্করি শ্রমিক সংগঠনের যে সাধারণ সম্পাদক আলী আজিম, তাকে গ্রেপ্তার করেছে এবং গত বছরের আগস্ট মাসের একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তার করার পরপরই তাকে খালিশপুর থানাতে হস্তান্তর করা হয়েছে। কিন্তু এর পরপরই ট্যাঙ্করির যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু ধর্মঘটে ডাক দিয়েছে এবং খুলনার যে 3টি ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা এবং যমুনা, এই 3টি ডিপো থেকে সকল প্রকার তেল উত্তোলন এবং সরবরাহ তারা বন্ধ করে দিয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে ট্যাঙ্ক লরির যে লরিগুলি সেগুলি সারি সারি ছিল। এই মুহূর্তে আমি রয়েছি খুলনা মহানগরীর পাওয়ার হাউস মোড় এলাকাতে। এখানে একটি পাম্পে আমরা যেটি দেখতে পাচ্ছি যে তেল সরবরাহ বন্ধ থাকলেও কিন্তু পাম্পে যত সময় তেল আছে তারা এই তেল সরবরাহ করবে এমনটি বলেছেন। তবে এখনো পর্যন্ত কিন্তু যে ডিপোগুলো থেকে কোনো ধরনের তেল সরবরাহ করা হচ্ছে না এবং তেল উত্তোলন করা হচ্ছে না। ফলে আজকে হয়তো কোনো রকমের তেল চলবে, আগামীকাল থেকে কিন্তু একটি জ্বালানি সংখ্যা পড়বে সকল যানবাহন। বিকাল 4:50 পর্যন্ত আমি যে সংবাদ পেয়েছি সেটি আলী আজিমের জামিনের আবেদন করা হয়েছিল এবং তার জামিনের আবেদন কিন্তু নাকচ করেছে আদালত। ফলে তাকে আবারও কারাগারে প্রেরণ করেছে এবং তাদের যে সভা হচ্ছে সেই সভা এখনো চলমান রয়েছে। আমরা সভাপতির কাছ থেকে যতটুকু জেনেছি, সভাপতি টিপু মুন্সি তিনি জানিয়েছেন, এনাম মুন্সি এবং টিপু মুন্সি তারা দুজনে মিলে ওখানে আমাদেরকে জানিয়েছেন যে তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চলমান রাখবে। কোনো অবস্থাতেই তারা এই আন্দোলন থেকে পিছু পা হবেন না বা সরে যাবেন না এবং তাকে মুক্তি দেওয়ার পরেই কিন্তু তারা তাদের কাজে যোগদান করবেন, এমনটি তারা বলেছেন। তবে এই বিষয়টি নিয়ে পেট্রোল পাম্প মালিক সমিতি যারা রয়েছে তারা বলেছেন যদি তেল সরবরাহ থাকে তাহলে আমরা একেবারে সাধারণ মানুষ সহ সকল যানবাহন যা রয়েছে আমরা তাদেরকে তেল প্রদান করব এবং এই মুহূর্তে খুলনার সকল পেট্রোল পাম্প, সেই সকল পেট্রোল পাম্পে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। একটি বিষয় জানিয়ে রাখি যে খুলনা বিভাগের 10টি জেলা এবং বৃহত্তর ফরিদপুরের 6টি, মোট 16টি জেলাতে কিন্তু তেল সরবরাহ খুলনা থেকে হয়ে থাকে এবং এই অবরোধের ফলে কিন্তু এই বৃহত্তর 16টি জেলার তেল সরবরাহ বন্ধ হলে জ্বালানি সংকটে পড়বে এবং সাধারণ মানুষ তাদের চলাচল, পণ্য পরিবহন সবকিছুতে একটি বিরূপ প্রভাব পড়বে এমনটি কিন্তু তারা আশা করছেন। তবে এখনো পর্যন্ত সভা চলছে, সেই সভাতে হয়তো
প্রত্যাশা করছেন তারা। এটি ছিল খুলনা থেকে এই জ্বালানি তেল সরবরাহ বন্ধের সর্বশেষ অবস্থা। দোলা। খুলনা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইয়াসিন আরাফাত। পরের প্রসঙ্গে যাচ্ছি। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমে উঠেছে মাসব্যাপী লোকজ ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চলের চারু কারুশিল্পীদের তৈরি আকর্ষণীয় পণ্যের সমাহার ঘটেছে। এছাড়া দৃষ্টিনন্দন ঐতিহাসিক বড় সর্দার বাড়ি দর্শনার্থীদের মুগ্ধ করছে। অনুপম স্থাপত্যশৈলী ও প্রাকৃতিক সৌন্দর্যের নান্দনিক ও নৈসর্গিক পরিবেশে ঘেরা বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁও। এখানেই চলছে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। মেলায় রয়েছে কারুশিল্পের কারুকাজ, হাতি, ঘোড়া ও পুতুলের বর্ণালী বাহারি পণ্য, রয়েছে তামাকাশা ও পিতলের শৌখিন সামগ্রী, সোনারগাঁওয়ের জামদানি, শখের হাড়ি, মণিপুরি তাঁত ও রংপুরের শতরঞ্জি শিল্প। এছাড়া নাগরদোলা, বায়োস্কোপ ও মিঠাই মন্ডার পসরা রয়েছে স্টলগুলোতে। এবারের উৎসবে অন্তত 17 জেলার 64 জন কারুশিল্পী অংশ নিয়েছেন। আমরা এই রিক্সা পেইন্টিংটা ধরে রাখার জন্য আমরা সরকারের সহযোগিতা কামনা করছি। এই মৃৎশিল্পটাই ধ্বংসমুখী। সারা বছর ধরে কর্ম করি একটা মেলার আশায়, 3 বাব্বাটা থাকি, একজোড়া চাকা ঘোরাই বানাই, একজোড়া রং করি, একজোড়া বিক্রি করি, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আকর্ষণটা আমি দেখাই। মাসব্যাপী উৎসবে লোকজ মঞ্চে পালাক্রমে বাউল গান, পালা গান, ভাওয়াইয়া ভাটিয়ালি গান, জারিসারি গানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হচ্ছে। এই শিল্পটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের মেলার আয়োজন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। বাচ্চাদের সঙ্গে করে নিয়ে আসি আমাদের লোকজ কালচার, ঐতিহ্য জানার জন্য। এই মেলায় আমি নাগরদোলায় উঠছি, অনেক জিনিস করছি। প্রায় 2 লক্ষাধিক দেশি বিদেশি দর্শনার্থীর মেলায় আগমন ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা মেলা একটা মনিটরিং টিম দেখেছি। মেলা যাতে একটা হচ্ছে শুধু সঠিক কারুপণ্যটি যাতে বিক্রি হয়, কারুপণ্য নামে কোনো বারোয়ারি পণ্য যাতে বিক্রি না হয়, পাশাপাশি যাতে নির্দিষ্ট দামে বিক্রি হয়, অধিক দামে যাতে পণ্য বিক্রি না করে যারা আসে তাদের ভোগান্তির শিকার না করে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকছে। চলবে আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত। দীপ্ত বার্তা কক্ষ। এবার কেওয়ে স্টিল চট্টগ্রাম সংবাদ। তথ্য শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো, এই স্লোগানে কুমিল্লায় 2 দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সকালে নগরীর টাউন হল মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। মেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের 32টি স্টল অংশ নিয়েছে। মেলায় দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী, গণস্বাক্ষর, কুইজ প্রতিযোগিতা, প্রীতি বিতর্ক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভাবনা বিষয়ক সংলাপ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিনয় প্রতিভাকে বিকশিত করতে দীপ্ত টেলিভিশনে শুরু হতে যাচ্ছে নতুন রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্ট। রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টিভি কার্যালয়ে চলছে স্টার হান্টের অডিশন পর্ব। সকাল 11টায় শুরু হয় প্রথম পর্বের অডিশন। যারা অভিনয়ে দক্ষতার প্রমাণ দিতে পারছেন তারা হলুদ কার্ড নিয়ে অংশ নিচ্ছেন দ্বিতীয় পর্বের অডিশনে। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশ নিয়েছেন দেশ ও বরেণ্য অভিনয় শিল্পী নির্মাতারা। প্রায় 3000 আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম পর্বের অডিশনে 500 প্রতিযোগী সুযোগ পেয়েছেন। কয়েকটি ধাপে বাছাই করে খুঁজে বের করা হবে চূড়ান্ত বিজয়ীদের। এই শোয়ে সেরা প্রতিযোগীরা আগামী 2 বছর দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম এবং বড় পর্দার সিনেমায় কাজের সুযোগ পাবেন। এছাড়া তারা কাজী মিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নানা ধরনের কাজে অংশ নেবেন। বাংলাদেশে এত বড় একটা ওটিটি, এত বড় একটা চ্যানেল থেকে এরকম একটা প্রোগ্রাম আসলে অ্যানাউন্স করা আমাদের জন্য, যারা আমরা নিউলি ফ্রেশার অ্যাক্টর, তাদের জন্য একটা অনেক বিগেস্ট অপরচুনিটি। দীপ্ত স্টার হান্ট ওপেন হয়েছে, সো আমিও চাই যে আমি আমার অ্যাক্টিং সবকিছু দিয়ে যদি স্টার হতে পারি। বিচারকদের সন্তুষ্ট করতে পারবো কিনা সেটা আসলে বিচারকদের উপরে ডিপেন্ড করে। আমি আমার জায়গা থেকে যতটুকু ট্রাই করার সর্বোচ্চ ট্রাই করব। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল মোহসান। জহিরুল, এখন পর্যন্ত কতজন পরের পর্বের টিকিট পেল? তরুণ তরুণীরা এই আয়োজনটি নিয়ে কি বলছেন?
দোলা কয়জন টিকিট পেয়েছে সেটা আসলে ভেতরে জাজরা কাউন্ট করছেন, বাইরে এই তথ্যটা এখনো আসেনি। তবে আপনাকে যেটা জানিয়ে রাখতে চাই, এখন কিন্তু নিচের পর্বের অর্থাৎ প্রথম পর্বের যে অডিশন সেটা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, কারণ ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় 500 প্রতিযোগী এখানে এসেছেন প্রথম এবং দ্বিতীয় রাউন্ডের অডিশনে অংশ নিতে। তো তাদের মধ্যে প্রথম পর্বের অডিশন একদম শেষের দিকে। এখন আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে দ্বিতীয় পর্বের অডিশনের স্থান। এখানে দ্বিতীয় পর্বে যারা প্রথম পর্বে পাশ করেছেন, বিচারকদের মন জয় করতে পেরেছেন, তারা দ্বিতীয় পর্বে অডিশনের জন্য অপেক্ষা করছেন এবং ভেতরে দ্বিতীয় পর্বের অডিশন চলছে, যেটা আসলে বিচারকরা সেখানে রয়েছেন, তারা বিভিন্নভাবে তাদেরকে বিচার করছেন এবং বাইরে যারা অপেক্ষমান রয়েছেন তারা কিন্তু আসলে খুব নার্ভাস রয়েছেন, অনেকে আবার অনেক বেশি আত্মবিশ্বাসী। তারা বলছেন যে প্রথম পর্বে যখন তারা অংশ নিলেন, সেই অংশ নেওয়ার পর তাদের মধ্যে আত্মবিশ্বাস অনেকের বেড়েছে, আবার অনেকে বলেছেন তারা অনেকে নার্ভাসও হচ্ছেন। তবে সব মিলিয়ে বলা যায় যে প্রতিযোগীদের মধ্যে একটা উৎসবের আমেজ রয়েছে এবং তারা নিজের প্রতিভা তুলে ধরার জন্য যেই প্রচেষ্টা করছেন এবং প্রত্যেকে নিজের সেরাটা দিয়ে আসলে বিচারকদের খুশি করার চেষ্টা করছেন। এবং যারা দ্বিতীয় ধাপে এখান থেকে গ্রিন কার্ড নিয়ে বেরোচ্ছেন, তারা আসলে পরবর্তী পর্বগুলোতে অংশ নেওয়ার জন্য সিলেক্ট হয়েছেন এবং তাদের মধ্যে কেউ বলছেন যে তার স্বপ্ন ছিল অভিনয় করবে এবং বড় একজন স্টার হবে। সেই স্বপ্নের প্রথম ধাপ আসলে তারা পার করতে পেরেছেন। সেই ধাপ পার করার মধ্য দিয়ে দীপ্ত স্টার হান্টের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া তাদের জন্য আসলে অনেক বড় পাওয়া। এবং বিচারকরা যেটা বলছেন যে তারা চেষ্টা করছেন যে এই প্রতিযোগিতার মধ্য থেকে ভালো এবং যারা অভিনয়ে দক্ষ তাদেরকে আসলে বের করে আনতে এবং তাদেরকে প্রথম ধাপে চূড়ান্ত করার পর পরবর্তীতে গ্রুমিংয়ের মাধ্যমে তাদেরকে আরও ঝালাই বাছাই করে অভিনয় শিল্পীদেরকে স্টার অথবা তারকা হওয়ার যেই পথ সেটা আরও তাদের সুগম হবে। দোলা সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মোহসেন। 4 দিনব্যাপী অ্যাপেক্স গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে রাজধানীর আর্মি গলফ ক্লাবে। অ্যাপেক্স ফুটওয়্যার আয়োজিত এই টুর্নামেন্টে 836 জন গলফার অংশগ্রহণ করেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অ্যাপেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর এ সময় উপস্থিত ছিলেন। আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ এবং অ্যাপেক্স ফুটওয়্যারের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ মোহাম্মদ ও হেড অফ মার্কেটিং রায়হান কবির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। $150 মূল্যের প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল ও পাদুকার উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি পুনর্বহালের দাবি জানিয়েছেন ক্ষুদ্র ও মাঝের উদ্যোক্তারা। শনিবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান, ভ্যাট আরোপের ফলে এই পণ্যের দাম বাড়বে, যা নিম্ন আয়ের মানুষের উপর চাপ তৈরি করবে। এছাড়া এই শিল্পের ক্ষুদ্র ও মাঝের উদ্যোক্তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে। এ সময় ভ্যাট অব্যাহতির পূর্বের সুবিধা পুনর্বহালের দাবি জানায় বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির নেতারা। 2024 সালে মে মাসে এই পণ্য উৎপাদনে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। পরে চলতি বছরের 9 জানুয়ারি 15% ভ্যাট আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রাজধানীর সদরঘাট, যাত্রাবাড়ি, সায়দাবাদ, লালবাগ, কোতোয়ালি ও মুন্সিগঞ্জে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে র্যাব। রবিবার রাতে র্যাব 10-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান এই শীত বস্ত্র বিতরণ করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, র্যাব 10 জনগণের সেবায় নিয়োজিত। গত কয়েকদিনের তীব্র শীতে ছিন্নমূল মানুষের কথা ভেবে নিজস্ব অর্থায়নে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র পেয়ে অসহায় দুস্থ লোকজন র্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সময় উপস্থিত ছিলেন র্যাব 10-এর উপ অধিনায়ক মেজর লুৎফুল হাদি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ। চলতি সপ্তাহে আরও 6 জন জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের মধ্যে আরবেল ইয়াহুদ সহ 3 জিম্মি শুক্রবারের আগেই ছাড়া পাবেন। অপর 3 জনকে মুক্তি দেওয়া হবে আগামী শনিবার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই কথা জানান। এদিকে এই 6 জিম্মির মুক্তির খবরে সীমান্ত খুলে দিয়েছে ইসরায়েল। ফলে 2 দিন অপেক্ষার পর বাড়ি ফিরতে শুরু করেছে উত্তর গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এর আগে নারী জিম্মি আরবেল ইয়াহুদকে মুক্তি না দেওয়ায় লাখো ফিলিস্তিনিকে উত্তর গাজায় প্রবেশে বাধা দেয় ইসরায়েলের সেনারা। বন্ধ করে দেওয়া হয় নেটজারিম সীমান্ত। এই অবস্থায় গেল 2 দিন সীমান্তে খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় দিন পার করেন হাজারো ফিলিস্তিনি।
শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বেঁধে দেওয়ার সময় পার হলেও পদত্যাগ করেননি প্রভিসি, 7 কলেজের অধিভুক্তি বাতিল। শ্রমিক নেতার মুক্তির দাবিতে খুলনায় ধর্মঘট, 16 জেলায় তেল উত্তোলন ও পরিবহন বন্ধ। সোনারগাঁওয়ে চলছে মাসব্যাপী লোকজ ও কারুশিল্প মেলা, আকর্ষণীয় পণ্যের সমাহার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।